আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ ইসলাম কবির, কবির একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো যারা তোমরা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী আছো তাদেরকে বলছি, আজকে এমন একটি অধ্যায় তোমাদের সামনে আমি আলোচনা করব যে এই আলোচনাটি সম্পূর্ণ যদি তোমরা দেখো তাহলে একটা চ্যাপ্টারের উপর তোমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবা, একটা একেবারে পরিষ্কার একটা ধারণা পাবা। সেটি হচ্ছে পদার্থের অবস্থা। এটা কোন সাবজেক্টের? এটি হচ্ছে রসায়নের দ্বিতীয় অধ্যায়, পদার্থের অবস্থা। তো এই পদার্থের অবস্থা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই বই এবং খাতা নিয়ে আমার ক্লাসের সামনে হাজির হয়ে আছো। তো ক্লাসে এখন শুরু করার আগে আমি যেটি বলবো সেটি হচ্ছে, আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেই টপিকগুলো আমি দেখো এখানে লিখে রেখেছি সিরিয়ালে, একেবারে পুরা বইয়ের এই দ্বিতীয় অধ্যায়ের যেই টপিকগুলো আছে সম্পূর্ণই আমি এখানে লিখে রেখেছি। এই বিষয়গুলো আজকে তোমাদেরকে একটি একটি করে একেবারে ক্লিয়ার একটা কনসেপ্ট দেবো সাধারণভাবে। দেখো, প্রথমে আমি লিখে রেখেছি পদার্থ, তারপরে পদার্থের অবস্থা রূপান্তর, কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, মোমের 3 অবস্থা, গলন ও স্ফুটন, বরফে তাপ প্রদানের লেখচিত্র, 9 নম্বর হচ্ছে শীতলীকরণের লেখচিত্র, 10 হচ্ছে পাতন, 11 হচ্ছে ঊর্ধ্বপাতন। তো চলো শুরু করা যাক মূল ক্লাসটি। প্রথমে যেটি নিয়ে আলোচনা করব, যেহেতু পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করছি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু জানতে হবে যে পদার্থ কাকে বলে বা পদার্থটা কি। তো পদার্থ কাকে বলে তোমরা সংজ্ঞা ইতিপূর্বেই শিখে এসেছো অনেক নিচের ক্লাসে, যে যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, তাদেরকে আমরা পদার্থ বলি। তো এটি হচ্ছে পদার্থের আসলে সংজ্ঞা, যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। তো এই পদার্থ কত প্রকার এটা যদি আমরা একটু দেখে আসি, যে পদার্থ কত প্রকার। তো অনেকে বলে পদার্থ কয় প্রকার? 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়। আমি বলি না, পদার্থ হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে মৌলিক পদার্থ আর একটি হচ্ছে যৌগিক পদার্থ। তো এই হচ্ছে পদার্থ 2 প্রকার, মৌলিক এবং যৌগিক। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। তার মানে মৌলিক পদার্থ শুধু এক রকম মৌল নিয়ে গঠিত। যেমন মৌলিক পদার্থ যদি আমি উদাহরণ দিই, এখানে দিতে পারে হচ্ছে স্বর্ণ বা সোনা, এখানে দিতে পারে হচ্ছে লোহা। তো স্বর্ণ হচ্ছে এখানে গোল্ড আর লোহা হচ্ছে আয়রন। এরপরে যদি আমি আরও উদাহরণ দিই যে হচ্ছে তামা, এগুলো কিন্তু সব কি পদার্থ? মৌলিক পদার্থ। এগুলো সব মৌলিক পদার্থ। তার মানে তুমি একটা বিষয় চিন্তা করো যে তোমার বাসায় যেই জানালা গ্রিল যে লোহা আছে বা লোহার যেই কারখানাগুলো আছে বা রডের দোকান আছে, সেখানে যদি তুমি দেখো রডকে যখন কাটা হচ্ছে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আসছে, এই ক্ষুদ্র লোহার যে অংশটুক, এটা কি অন্য কোনো পদার্থের তৈরি? নো, এটা হচ্ছে শুধু লোহা দিয়েই তৈরি। তার মানে আমরা লোহাকে কাটতে 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 অনেক ক্ষুদ্র করলেও কিন্তু সেটা কি পায়? লোহায় পায়। এই জন্য এটাকে বলা হয় মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনটা? যে 1, 2 বা ততোধিক যদি মৌলিক পদার্থ মিলে একটি পদার্থ তৈরি হয়, সেটাকে বলে আমরা যৌগিক পদার্থ। তার মানে যৌগিক পদার্থ ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে। যেমন আমরা যদি লিখি এখানে পানি, মানে H2O, দেখো পানিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে পাবো হচ্ছে হাইড্রোজেন H ও অক্সিজেন, এই দুটো পেলাম। আবার যদি আমরা চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট নিয়ে চিন্তা করি তাহলে এখানে কি পাবো? দেখো এখানে ক্যালসিয়াম পেলাম, কার্বন পেলাম, আবার অক্সিজেন পেলাম। তাহলে এইগুলো হচ্ছে যৌগিক পদার্থ। মানে একটি পদার্থ ভাঙলে এর ভিতরে যদি 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে আমরা বলবো যৌগিক পদার্থ। তো তোমরা হয়তো জানতে পারলে যে হচ্ছে পদার্থ 2 প্রকার, মৌলিক এবং যৌগিক। আর যারা মনে করছিল পদার্থ 3 প্রকার, কঠিন, তরল, বায়বীয়, তাদের জন্য এখন একটু ধারণা দিব। দেখো পদার্থ আসলেই 2 প্রকার, আবার পদার্থ আমরা 3 প্রকার বলি, যে অবস্থা ভেদে পদার্থ। অবস্থা ভেদে পদার্থ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কঠিন বা সলিড, 2 নম্বর হচ্ছে তরল বা লিকুইড, 3 নম্বর হচ্ছে গ্যাসীয় বা গ্যাস।
এই তিনটা হচ্ছে অবস্থাভেদে পদার্থ তিন প্রকার, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। তো এই কঠিন, তরল, বায়বীয় সম্পর্কে আমরা যদি একটু এখন একটা একটা করে ধারণা নিই, তাহলে আমরা পরবর্তী যে অংশগুলো আছে সেখানে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো এই যে পদার্থের রূপান্তর যেটি আছে। তো কঠিন, তরল, বায়বীয়, এটা আমরা ফার্স্ট যদি দেখি যে কঠিনটা একটু আলোচনা করি, যে আমি আগে তিনটি চিত্র তোমাদের একটু আঁকাই। দেখো যে এটি যদি কঠিন পদার্থ হয়, তো কঠিন পদার্থের এই পরমাণু বা অণুগুলো দেখো একটার সাথে সাথে গা ঘেঁষে লেগে আছে, একটার সাথে অনেক কাছে কাছে লেগে আছে, এটা হচ্ছে কঠিন পদার্থ। আর এখানে আরেকটা যদি আমি চিত্র আঁকাই যে এটি হচ্ছে তরল পদার্থ, একটু দূরে দূরে আছে অণুগুলো। এখানে যদি আরেকটা চিত্র আঁকাই যে এখানে অণুগুলো আরও দূরে দূরে আছে, তাহলে এটি হচ্ছে কঠিন, এটি হচ্ছে তরল, আর এটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয়। তো শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা একটু দেখি যে এই তিনটা যে পদার্থ আছে অবস্থা আছে কঠিন, তরল এবং বায়বীয়। তোমরা একটা বিষয় চিন্তা করো, তোমরা যদি এক গ্লাস পানি ফ্রিজে রাখো, ডিপ ফ্রিজ, তাহলে কি হবে? কিছু সময় পরে 1-2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরে সেটা বরফ হয়ে যাবে, তাহলে কঠিন হয়ে গেল। এটা যদি আবার বাইরে নিয়ে আসো বা তাপ দাও, তাহলে কি হবে? তরল হবে। তরলকে যদি আরও তাপ দাও তাহলে বাষ্প হবে। তাহলে পদার্থের কয়টি অবস্থা? তিনটি, কঠিন, তরল, বায়বীয়। তো আমরা যদি দেখতেছি এখানে কঠিন পদার্থের যে অণুগুলো আছে একটার কাছে কাছে আসি, কেন কাছে কাছে আছে? এটা অবশ্যই কারণ আছে। এখানে কাছাকাছি থাকার কারণ হচ্ছে এই দুটা অণুর ভিতরে একটা শক্তি কাজ করে, একটা আকর্ষণ শক্তি কাজ করে, যে আকর্ষণ শক্তিটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তি। তাহলে কঠিন পদার্থের ভিতরে এই আন্তঃআণবিক আকর্ষণ কণা শক্তিটা একটু বেশি, যার কারণে অণুগুলো পাশাপাশি থাকে, অনেক কাছে কাছে লেগে থাকে, এই যে আন্তঃআণবিক শক্তি। তাহলে আমরা এখানে দেখলাম কঠিনের আন্তঃআণবিক শক্তি বেশি, আন্তঃআণবিক শক্তিটা বেশি, যার কারণে অণুগুলো অনেক কাছাকাছি থাকে। এই কাছাকাছি থাকার পরেও দেখো কিছু জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, তাই না? ফাঁকা আছে, তার মানে আন্তঃআণবিক ফাঁকটা কিন্তু আছে, দূরত্ব, সেটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব। তাহলে কঠিন পদার্থের যে অণুগুলো একটার পর একটা অনেক কাছাকাছি থাকার পরেও অণুগুলোর ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বা আন্তঃআণবিক ফাঁক। আর যে শক্তি বলে অণুগুলো অনেক কাছাকাছি থাকে, এটাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বা আন্তঃকণা আকর্ষণ শক্তি। এখন এই আন্তঃকণা আকর্ষণ শক্তি কারণ বেশি হওয়ার কারণে অণুগুলো কিন্তু অনেক কাছাকাছি আছে, যার কারণে ফাঁকটা কম আছে। আর কঠিন পদার্থের আরও যে বৈশিষ্ট্যগুলো আছে সেটি হচ্ছে এটি কিন্তু নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে, নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে। তাহলে আমরা যদি কঠিন পদার্থের বৈশিষ্ট্য দেখি, যেতে নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে এবং কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তিটা বেশি, আন্তঃআণবিক দূরত্বটা কম, আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে কম। তো আমরা এটা বুঝতে পারলাম। এখন যদি এই কঠিনের তুলনায় তরলের দিকে যায়, দেখো তো এই অণুগুলো কি একটি কাছ থেকে একটু বেশি দূরে আছে না? তাহলে দূরে চলে গেল কেন? কারণ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা একটু কম আছে, যার কারণে দূরে চলে গেছে। তাহলে আমরা এখানে তরলের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আন্তঃআণবিক দূরত্বটা বেশি, যার কারণে আন্তঃআণবিক শক্তিটা হচ্ছে কম, বা আন্তঃআণবিক শক্তি কম বলে দূরত্ব বেশি হয়ে গেছে। এবং তরলের কিন্তু কি আছে বলতো? নির্দিষ্ট কিন্তু আকৃতি নাই, যেখানে রাখা হয় সেখানেই ধারণ করে, মানে আয়তনটা আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কঠিনের তুলনায় তরলে আন্তঃআণবিক শক্তিটা কম, দূরত্ব বেশি এবং এর আয়তন আছে, কোনো আকৃতি নাই, যেখানে রাখা হয় সেখানেই অবস্থান করে। একই রকমভাবে যদি বায়বীয় দেখি, দেখো বায়বীয় কিন্তু তরলের থেকে অনেক দূরে দূরে রয়েছে, তাই না? তাহলে আন্তঃআণবিক শক্তিটা অনেক কম, যার কারণে এটি দূরত্বটা বেশি বেশি দূরে অবস্থান করতেছে। তো শিক্ষার্থী কিন্তু এখানে আমরা অবস্থাভেদে যে কঠিন, তরল, বায়বীয় পেলাম, যে কঠিন পদার্থের আর কঠিন, তরল, বায়বীয় পদার্থের যদি আমরা আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক শক্তির একটা ক্রম তৈরি করি, তাহলে ক্রমটা এমন হয়, দেখো যে এরকম হয় যে কঠিনের
আন্তঃআণবিক শক্তিটা বেশি, আন্তঃআণবিক শক্তিটা বেশি। তাহলে আমরা এখন লিখতে পারবো কঠিন তরল বায়বীয় যে হচ্ছে কঠিনের শক্তি বেশি, শর্টকাট আমি লিখে দিলাম শক্তিটা বেশি। তারপর হচ্ছে তরলের শক্তিটা কঠিনের থেকে কম। আবার বায়বীয়র যে আন্তঃআণবিক শক্তি আছে সেটি কিন্তু সবচেয়ে কম। এটি হচ্ছে শক্তি। এখন যদি আমি বলি আন্তঃআণবিক দূরত্ব, তো কঠিনের আন্তঃআণবিক দূরত্বটা সবচেয়ে কম, দূরত্ব সবচেয়ে কম, এটা কিন্তু উল্টে গেল, দূরত্ব সবচেয়ে কম। তারপরে তরলের দূরত্ব একটু বেশি, আর বায়বীয় বা গ্যাসের দূরত্ব কিন্তু বায়বীয়ের দূরত্ব কিন্তু আরও বেশি, যার কারণে আন্তঃআণবিক শক্তিটা কম। তাহলে আমরা এখানে দুটা ক্রম পেলাম, কঠিন তরল বায়বীয়র ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি এবং আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক শক্তিটা কঠিনের সবচেয়ে বেশি, তারপরে তরলের, তারপরে বায়বীয়, আর দূরত্ব সবচেয়ে কঠিনের কম, তারপরে বেশি হচ্ছে তরলের, বায়বীয়ের আরও বেশি। তো আমরা এটা যেটা দেখলাম সেটা হচ্ছে পদার্থ সম্পর্কে একটি ধারণা নিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে 2 নম্বর টপিকস, পদার্থের অবস্থার রূপান্তর। তার মানে কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন, এবং তরল থেকে কঠিন, তরল থেকে বায়বীয় আমরা কিভাবে রূপান্তর করব সেটা একটু দেখি। হ্যাঁ, তো আমরা এভাবে যদি একটা চিত্র আঁকাই, দেখো কঠিন আগে দিই আমরা, কঠিন, এটা হচ্ছে একটি কঠিন পদার্থ, এরপর এটি হচ্ছে তরল, আর এটি হচ্ছে গ্যাস বা বায়বীয়। দেখো কঠিন থেকে তরল নিতে হলে আমাদের কি করতে হবে? তখন আমি বললাম না যে এক টুকরা বরফকে আমরা কি দেবো, তাপ দিব। তাপ দিলে কি হবে? তাপ দিলে কিন্তু তরল হয়ে যাবে। অথবা আমরা যদি বরফকে যদি প্রেসার ক্রিয়েট করি তাহলে কিন্তু তরল হয়ে যাবে। তার মানে কঠিনকে তাপ এবং চাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হবে? তরল হবে। তরলকে যদি তাপ আরও বৃদ্ধি করি বায়বীয় বা গ্যাস হবে। তো আমাদের রূপান্তরের ক্ষেত্রে কিন্তু এই যে এদিকে গেছে হচ্ছে এই রেখাটা, আমরা এখানে দিব হচ্ছে তাপ ও চাপ বৃদ্ধি করেছি, বৃদ্ধি। একই রকমভাবে এখানেও তাপ ও চাপ বৃদ্ধি করেছি এখানে। তাহলে কঠিনকে তাপ এবং চাপ প্রয়োগ করলে কি হবে? তরল হবে। তরলকে তাপ ও চাপ প্রয়োগ করলে গ্যাস হবে। এখন যদি আমরা গ্যাসকে আবার তরল নিয়ে আসি তাহলে উল্টা করতে হবে, সেটা হচ্ছে তাপ ও চাপকে কি করব? হ্রাস করে দিব, কমায় দিব। কমায় দিলে কি হবে? তরল হবে। তরলকে যদি আরও আমরা কি করি? তাপ এবং চাপ হ্রাস করে দিই তাহলে কিন্তু কি হবে? আমাদের কঠিন হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা একটা বিষয় বুঝতে পেলাম যে আজকে এই কঠিন তরল এবং গ্যাসীয় রূপান্তর কিন্তু পরীক্ষায় এসে থাকে, এবং এটা একটি ইম্পর্টেন্ট একটি বিষয় যে কঠিনকে তাপ দিলে তরল, তরলকে তাপ দিলে গ্যাস, বায়বীয়কে তাপ হ্রাস করলে আমরা আবার তরল পাবো, তরলকে হ্রাস করলে কঠিন। তোমরা বাসায় একটা প্র্যাকটিস করতে পারো যে ফ্রিজ থেকে এক টুকরা বরফ বের করবা, বরফটা গ্লাসের ভিতরে তাপ দিবা বা পাত্রে রেখে তাপ দিবা, দেখবে তরল হয়ে গেছে। তরলকে তাপ দিলে বাষ্প, এই বাষ্পকে যখন আমরা ঠান্ডা করে কি করব? তরল করব। তাহলে তাপ কি হ্রাস করে দিলাম, তাপ হ্রাস করলে তরল হলো। তরলকে যদি আবার আমরা ফ্রিজে রাখি তাহলে কি হবে? আবার কঠিন হবে। তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এখন আমি যে বিষয়টা দেখবো সেটি হচ্ছে কণার গতিতত্ত্ব। এই কণার গতিতত্ত্বটা আমরা কিভাবে নির্ণয় করব? কঠিন তরল এবং গ্যাসের ক্ষেত্রে গতিতত্ত্বটা কিভাবে হ্রাস পায় না বৃদ্ধি পায় সেটা একটু আলোচনা করব। তাহলে এটা আলোচনা করতে গেলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কঠিন পদার্থের ভিতরে কি থাকে? অণুগুলো একটির কাছে থাকে। তাহলে একটি কাছে থাকলে দেখো তো এখানে এই যে ফাঁকা জায়গাটা আছে এটা অনেক কম আছে না? কম থাকার পরেও কিন্তু ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গার ভিতরে অণুগুলো কি করে? একটু হলেও ছোটাছুটি করে। তাহলে কঠিন এবং তরল এবং বায়বীয় পদার্থের ভিতরে যে অণুগুলো ছোটাছুটি আছে, এই ছোটাছুটি যে গতি দিয়ে আমরা ব্যাখ্যা করি সেটাকে বলা হয় অণুর গতিতত্ত্ব। তাহলে এই কঠিন পদার্থের ভিতরে অণুর ছোটাছুটি কম, জায়গাটা দূরত্ব আমরা দেখেছিলাম
আন্তঃনবিক দূরত্ব কম ছিল, যার কারণে কিন্তু ফাঁকা জায়গাটা কম আছে, এর জন্য ছুটাছুটি কম, গতিটা কম। কিন্তু এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই, এখান থেকে যদি আমরা তাপ দিয়ে দিই, তাহলে কি হবে? তাপ দিলে কিন্তু এই ভিতরের দূরত্বটা বাড়বে। কেন? কারণ তার গতিশক্তি বাড়বে। তাপ দিলে এর একটা শক্তি নিয়ে আগের যেই আন্তঃনবিক শক্তিটা ছিল, এটার শক্তিটা কি হবে? ছিন্ন হবে, তারা হ্রাস করে দিবে। তাহলে ছিন্ন হয়ে গেলে তখন এই কণাগুলো ছুটাছুটি বাড়বে, ফাঁকা জায়গাটা বাড়বে। যেই ছুটাছুটি বাড়বে তখন সে কি হয়ে যাবে? তখন এ তরল হয়ে যাবে, মানে অণুগুলো আরও দূরে দূরে চলে যাবে। এটা যদি আমরা এরকম হলাম, তার মানে কঠিন পদার্থের ভিতরে গতি শক্তিটা কম ছিল, গতির ছুটাছুটি কম ছিল, যখন তাপ দিয়েছি, তাপ নিয়ে আন্তঃনবিক শক্তিটা ছিন্ন করেছে, করে তরল হয়ে গেছে। এখন আমরা যদি তরলকে আরও তাপ প্রদান করি, তাহলে এর ভিতরে আবার আন্তঃনবিক শক্তিটা আছে, সেই শক্তিটা আবার তাপ দিতে যেই শূন্য করবে, সেই মুক্ত হয়ে এটি কি হবে? বায়বীয়তে পরিণত হবে, তখন এরকমভাবে ছুটাছুটি করবে। তো এটি হচ্ছে কণার গতিতত্ত্ব। তো কঠিনকে আমরা যদি তাপ প্রয়োগ করি, তাহলে কণার গতি বাড়ে, গতিতত্ত্ব অনুসারে আমরা বলবো গতি বাড়ে। এবং তরলকে যদি আরও তাপ প্রয়োগ করি, তাহলে গতিশক্তি বাড়ে, গতি বাড়ে, বেড়ে আন্তঃনবিক দূরত্ব বা আন্তঃনবিক যে শক্তি আছে, শক্তিটা ছিন্ন করে মুক্তভাবে চলাচল করে, তখন এটা বায়বীয় হয়ে যায়। তো এটি হচ্ছে আমাদের কণার গতিতত্ত্ব। আশা করি গতিতত্ত্বটি বুঝতে পেরেছেন। এখন আমি যেটা আলোচনা করব সেটি হচ্ছে 4 নম্বর টপিক, ব্যাপন বা ডিফিউশন। ব্যাপন বা ডিফিউশন, এটি একটি ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, ব্যাপনটা আমি যদি আলোচনা করতে চাই, তাহলে প্রথমে একটা তোমাদের আমি সংজ্ঞা দিব বা উদাহরণ দিব, সেই উদাহরণ অনুসারে তোমরা ব্যাপনটা খুব ভালোভাবে মনে রাখতে পারবা। দেখো, মনে করো তোমাদের বাসায় সেন্টের বোতল আছে অথবা আতরের শিশি আছে। তোমরা আতরের শিশিটার মাথাটা কি করবা? খুলে রেখে দিবা। দিলে কিছুক্ষণ পরে দেখবা পুরা ঘরে আতরের শিশির যেই ঘ্রাণটা আছে, এটা কি সুগন্ধিটা ছড়ায় পড়ে না? তাহলে এই ছড়ায় যে পড়লো, তুমি কি আতরের শিশিতে বাতাস দিয়েছিলে? বাতাস কিন্তু দাও নাই। তাহলে কি এমনি এমনি ছড়ায় পড়লো না? এই জন্য কোনো মাধ্যমে, আমরা যেই বায়বীয় মাধ্যমে, এখানে মাধ্যমে কঠিন, তরল অথবা বায়বীয়, এই পদার্থগুলো যদি নিজে নিজে ছড়িয়ে পড়ে, তাহলে এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন। বইতে দেখবি এভাবে সংজ্ঞা দেওয়া আছে যে কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে, স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে, স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। তো আমরা ব্যাপনের সংজ্ঞা এভাবে লিখব। ব্যাপন ইংলিশ টার্ম হচ্ছে ডিফিউশন। তো এই ডিফিউশনটা আমরা সংজ্ঞা দেখলাম। এখন আমরা যদি একটি উদাহরণ দেখি, আরও একটি উদাহরণ দেখি, যে আমরা যদি একটা পানি নিই, এক গ্লাস পানির ভিতরে যদি নীল দিয়ে দিই, নীল, তো নীলের এই পানির যেই অণুগুলো আছে, পানির ভিতরের ঘনত্ব আর নীলের ঘনত্ব, কার ঘনত্ব বেশি বলো তো? অবশ্যই নীলের ঘনত্বটা বেশি। তাহলে নীলটা যখন ছড়িয়ে পড়তেছে, তখন কি এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে নীলের অণুগুলো ছড়িয়ে পড়তেছে। সেই ক্ষেত্রে আমরা এইভাবেও সংজ্ঞা দিতে পারি, যে প্রক্রিয়ায় অধিক ঘন স্থান থেকে কণার অণু পরমাণু কম ঘন স্থানের দিকে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। তো আমরা এরকম আর একটা যদি টেস্ট টিউব নিই, টেস্ট টিউবের ভিতরে পানি দিই, পানির ভিতরে যদি এরকম দিই পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, তাহলে এটাও কিন্তু আস্তে আস্তে একটা কালার ধারণ করবে। তাহলে চারপাশে যে ছড়িয়ে পড়বে, এই যে ছড়িয়ে যে পড়বে কালারটা, সেটাকে কিন্তু আমরা ব্যাপন বলি। এখন এখান থেকে তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে, ব্যাপন, কোন পদার্থের ব্যাপন কি, মানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়ার যে হারটা আছে, এই হারটা কার কেমন। তো আমরা কিন্তু পদার্থ দেখেই কিন্তু বুঝতে পারবো না যে এই পদার্থের ব্যাপন হার কেমন। আমাদের একটা গাণিতিক একটা ব্যাখ্যা আছে, সেটি হচ্ছে যে পদার্থের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, উল্টা, আর যার আণবিক ভর কম তার ব্যাপন হারটা বেশি। যদি আমরা এখানে দুটি গ্যাসের ক্ষেত্রে লিখি, যে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে কার্বন মনোক্সাইড। দেখো, এই দুটি একই রকম দেখতে, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই দুটি গ্যাসের ব্যাপন হার কার বেশি, কে দ্রুত ছড়িয়ে পড়ে, এটা যদি আমরা গাণিতিক ব্যাখ্যা করি, তাহলে আমরা প্রথমে যেটি নির্ণয় করব সেটা হচ্ছে কার্বনের আণবিক ভর নির্ণয় করব। তো কার্বনের আণবিক ভর কিভাবে নির্ণয় করে? কার্বনের পারমাণবিক যে ভর আছে এবং অক্সিজেনের যে পারমাণবিক ভর আছে, দুটি যোগ করলে আমরা আণবিক ভর বের করতে পারবো। তাহলে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12,
প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, কিন্তু অক্সিজেন আছে কয়টা? দুটি আছে, সেক্ষেত্রে আমরা কি করলাম 2 গুণ করে দিলাম, তাহলে এখানে থাকলো 12 আর হচ্ছে 32, এটি যোগ করলে আমাদের কিন্তু হলো 44। এই 44টা হচ্ছে কার্বনের কিন্তু আণবিক ভর। এখন আমরা কার্বন মনোক্সাইডের যদি আণবিক ভর বের করি তাহলে 12 প্লাস 16 থাকে হচ্ছে 8 আর 2 28। তাহলে দেখো কার আণবিক ভর বেশি এবং কম? কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44, 28, তার মানে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভরটা বেশি মানে কার্বন ডাইঅক্সাইডের যে ব্যাপন হার সেটি হচ্ছে কম, আর কার্বন মনোক্সাইডের ব্যাপন হারটা বেশি, কারণ হচ্ছে আণবিক ভরটা কম। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে হচ্ছে যে সকল পদার্থের আণবিক ভর বেশি তাদের ব্যাপন হার কম, যাদের আণবিক ভর কম তাদের ব্যাপন হার বেশি। তোমাদের বইতে এরকম একটা প্রশ্ন আসে, উদাহরণও দেওয়া আছে, প্রচুর আসে, যে একটি কাঁচ নল আমরা এখানে নিলাম, যে একটি কাঁচ নল নেওয়া আছে, একটি কাঁচ নল, এই কাঁচ নলের দুই পাশে এখানে একটি দুটো পদার্থ দিব, এখানে দিব হচ্ছে HCl সিক্ত তোলা, আর এখানে দিব হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সিক্ত তোলা। তাহলে কি হবে? এই সিক্ত তোলা যে আমরা দিয়েছি এখান থেকে যে গ্যাসীয় অংশটা আছে সেটি কিন্তু এই পাশ থেকে যাবে, যেহেতু এটা কাঁচ নল। যাওয়ার পরে দেখা গেল আমাদের এখানে একটি NH4Cl এর বা অ্যামোনিয়াম ক্লোরাইডের একটি সাদা ধোঁয়া আমরা দেখতে পেলাম, সাদা ধোঁয়াটা দেখতে পেলাম। তাহলে এটা দিয়ে আমরা ব্যাপন হার কীভাবে ব্যাখ্যা করব যে কার ব্যাপন হার বেশি? আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি এটা অনেক দূরে চলে আসছে, তাড়াতাড়ি ছড়াই পড়ছে, আর এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তার মানে এর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হারটা বেশি আর HCl এর ব্যাপন হারটা কম। আমরা যদি ব্যাখ্যা করি যে HCl এর আণবিক ভর যদি আমরা বের করি, হাইড্রোজেন হচ্ছে 1 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে আমাদের হলো টোটাল 36.5। এটা হলো আমাদের HCl এর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। আর এখান থেকে যেহেতু গ্যাস আকারে যাবে, গ্যাস উড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু উঠতে হলে এখানে NH3 অ্যামোনিয়া গ্যাসটা উড়বে। সেই ক্ষেত্রে অ্যামোনিয়ার গ্যাসে যদি আমরা আণবিক ভর বের করি তাহলে নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেন হচ্ছে 1, আছে হচ্ছে 3টা, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হলো 14 প্লাস হচ্ছে 3, তার মানে হলো 17। এই 17টা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর, আর 36.5 এটি হচ্ছে HCl এর আণবিক ভর। তাহলে আণবিক ভর কার কম আছে? অবশ্যই 17 অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম আছে। সেই ক্ষেত্রে এই অ্যামোনিয়া একটু এদিকে তাড়াতাড়ি ছড়াই পড়ছে, তার মানে আমরা এটা বুঝতে পারলাম আণবিক ভর কম মানে এর দ্রুত ছড়িয়ে পড়ছে, আর এটা আস্তে ছড়িয়ে পড়ছে। এজন্য এটা যদি প্রান্ত A হয় আর এটা যদি প্রান্ত B হয়, তাহলে কোন প্রান্তের কাছে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া হয়েছে? অবশ্যই A প্রান্তের কাছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া হয়েছে, কারণ হচ্ছে HCl এর আণবিক ভর বেশি হয়, ব্যাপন হার কম, আর হচ্ছে NH3 এর আণবিক ভর কম হয়, ব্যাপন হারটা বেশি। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে নিঃসরণ। তো নিঃসরণের সাথে কিন্তু ব্যাপনটা অনেকটা রিলেটেড। তো নিঃসরণ আর ব্যাপন একই রকম সংজ্ঞায় বলা যায় যে নিঃসরণের ক্ষেত্রে শুধু সরু ছিদ্রপথের কথা বলা আছে, বা সরু ছিদ্রপথ যদি উল্লেখ থাকে তাহলে আমরা বুঝবো সেটি নিঃসরণ। কেমন? আমরা একটা বেলুনের ভিতরে বাতাস দিলাম, বাতাস দেওয়ার পর যদি সুই দিয়ে ছিদ্র করে দিই তাহলে কি হবে? ভিতর থেকে বাতাসটা কি বাইরে বের হয়ে আসবে না? কারণটা কি? বেলুনের ভিতরের চাপটা বেশি ছিল আর বাইরের চাপটা কম ছিল। তাহলে আমরা যখন ছিদ্র করে দিলাম তখন বেশি চাপ অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে কি হয়েছে? অণুগুলো ছড়ায় পড়ছে, চলে গেছে, বের হয়ে গেছে সরু ছিদ্রপথে। এই প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ। তাহলে সরু ছিদ্রপথে যদি অধিক ঘন বা অধিক চাপ অঞ্চল থেকে কম চাপ নিম্ন চাপের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা বলবো হচ্ছে নিঃসরণ। তো এমন একটি ঘটনা যদি আমি উদাহরণ দিই যে নিঃসরণ বা নিঃসরণ কাকে বলে, উদাহরণ সেটি হচ্ছে আমরা যে পারফিউমের বোতল আছে, যখন আমি প্রেস করি তখন পারফিউম কিন্তু বোতলের ভিতরে গ্যাসকে চাপ দিয়ে তরল করা হয়েছে, তার মানে বোতলের ভিতরে কিন্তু প্রেশারটা বেশি। যখন আমি প্রেশারটা বের হওয়ার সুযোগ করে দিচ্ছি তখন কিন্তু সে সজোরে বের হয়ে আসছে। এই সজোরে যে বের হয়ে আসলো এটা কিন্তু হলো নিঃসরণ। এখন পারফিউমের যে সুঘ্রাণ আছে এটা কিন্তু আস্তে আস্তে চারপাশে কি করলো? এখন ছড়াই পড়লো। তাহলে এটা কি হলো? এটা কিন্তু বের হওয়া পর্যন্ত এখানে হয়েছে নিঃসরণ। আর যখন গ্যাসটা চারপাশে ছড়িয়ে পড়ছে, সুগন্ধটা ছড়িয়ে পড়ছে, তখন এটা হয়েছে কি? ব্যাপন। তাহলে পারফিউম যদি আমরা প্রেস করি তাহলে একই সাথে দুটি ঘটনা হয়, একটি হচ্ছে নিঃসরণ
আরেকটা হচ্ছে ব্যাপন। এই জন্য মাঝে মাঝে একটি প্রশ্ন তোমাদের এসে থাকে সৃজনশীলের ভিতরে যে নিঃসরণ একটি ব্যাপন ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিঃসরণের সংজ্ঞা, ব্যাপনের সংজ্ঞা দিব এবং বলবো নিঃসরণের ক্ষেত্রে যদি চাপের প্রভাবটা না থাকতো তাহলে এটা হয়ে যেত কি ব্যাপন। শিক্ষার্থীবৃন্দ, আশা করি নিঃসরণটা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে নিঃসরণ পর্যন্ত দেখলাম। পরবর্তী ক্লাসে এই বাকি যেই 6টি টপিক রয়েছে এই 6টি টপিক নিয়ে আলোচনা করব। তো এই 6টি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটা পেতে হলে অবশ্যই তোমাদের কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে, যেন এই 6টি যে টপিক ক্লাস হবে পরবর্তী দিন সবার আগে পেয়ে যাও। তো শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছিল, যার কারণে 2টি পার্টে ভাগ করে দিলাম। তোমাদের সুবিধার্থে তোমরা প্রথম পার্টে যতটুকু আছে আজকে শিখে ফেলবা, আর পরবর্তী যে আমি ক্লাসটা দিব সেটি কিন্তু তোমরা পরের ক্লাসে অবশ্যই শিখে নিবে। তো পরের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।